প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ যারা 11 ক্লাসে পড়ছো কিংবা যারা মাধ্যমিক পাশ করে তোমরা 11 ক্লাসে ভর্তি হয়েছো, তোমাদের যাদের ভূগোল রয়েছে সেই ভূগোলের জন্য দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার, ভূগোলের ফার্স্ট সেমিস্টার তোমাদের রয়েছে। দেখো, প্রথমেই বলে দিচ্ছি তোমাদের কিন্তু রয়েছে প্রাকৃতিক ভূগোল। আর প্রাকৃতিক ভূগোলের মধ্যে কিন্তু আমি দেখো নাম্বার 1 যেটি রয়েছে শাস্ত্ররূপে ভূগোল, সেটি কিন্তু 100টি কোশ্চেন আমি কমপ্লিট করে দিয়েছি। আশা করি ওর মধ্যে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো এই মুহূর্তে তোমরা যারা দেখতে পাচ্ছ এই যে থাম্বনেলে, এই থাম্বনেলে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কিন্তু পৃথিবীর উৎপত্তি। দেখো সেকেন্ড রয়েছে, মানে 2 নম্বরে রয়েছে, দেখো তোমাদের সিলেবাসে দেখবে পৃথিবীর উৎপত্তি এবং ভূ অভ্যন্তরের গঠন, ঠিক আছে, বা অভ্যন্তর বা গঠন। তো দেখো এই যে যেই তোমাদের ইউনিটে রয়েছে, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সেমিস্টার 1 এখান থেকে পড়লে আশা করি 100% কমন পেয়ে যাবে। তবে আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলছি, অর্থাৎ তোমাদের এমসিকিউ আলোচনা বা এমসিকিউ উত্তরের আগে বলছি তোমাদের কিন্তু এটি পার্ট 1, এরপরে থাকবে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকম করে তোমাদের ভাগ ভাগ করে কিন্তু তোমাদের পরপর সিরিয়াল, একদম সিরিয়াল পরপর থাকবে তোমাদের। চলো আর কথা নয়, প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, উত্তরগুলোর মধ্যে সঠিক উত্তরটি বেছে লেখো। অর্থাৎ তোমাদের পরীক্ষার 4টি অপশন থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমাদের বেছে লিখতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকবে কিন্তু এমসিকিউ। প্রথম কোয়েশ্চেন ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনটি ভিভিআই কোয়েশ্চেন। দেখো বিগ ব্যাং, এই বিগ ব্যাং শব্দটি বা কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো ফ্রেড হোয়েল, দেখো ফ্রেড হোয়েল এই কথাটি প্রথম কিন্তু ব্যবহার করে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আকাশগঙ্গা। দেখো আকাশগঙ্গার নিকটতম বা কাছাকাছি ছায়াপথ কোনটি? ছায়াপথ কোনটি রয়েছে? দেখো উত্তর কিন্তু হবে আন্দ্রোমেদা। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, আন্দ্রোমেদা। ওকে, অর্থাৎ সি। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 3 নাম্বার, সূর্যের বামন গ্রহের সংখ্যা কটি? সূর্যের বামন গ্রহের সংখ্যা কিন্তু রয়েছে 5টি। এরপরে রয়েছে তোমাদের 4-এ রয়েছে গ্রহের চারিদিকে দলবদ্ধভাবে ঘূর্ণীয়মান অসংখ্য ছোট জ্যোতিষ্ক মণ্ডলীকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে গ্রহাণুপুঞ্জ। অর্থাৎ তোমাদের রয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো রয়েছে তোমাদের ট্রিপল স্টার রয়েছে। দেখো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ইমানুয়েল কান্টের মতবাদ কি নামে পরিচিত? গ্যাসীয় মতামত নামে পরিচিত। ইমানুয়েল কান্ট যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে মতামত দিয়েছেন, সেই মতবাদ কিন্তু গ্যাসীয় মতামত নামে পরিচিত। তার কারণ তিনি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সম্পর্কে যে গবেষণা করেছে, তার ক্ষেত্রে কিন্তু এই গ্যাসীয় মতামত তার কাছে যে মনে হলো যে গ্যাসীয় মতামত মানে গ্যাসীয় যেই সিস্টেম রয়েছে তার থেকে ধীরে ধীরে পৃথিবীর উৎপত্তি হয়েছে বা অন্যান্য গ্রহ বা নক্ষত্রের উৎপত্তি হয়েছে। এরপরে রয়েছে 6 কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল এর মাধ্যমে সৃষ্টি হয় কি? সুপারনোভা। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, সুপারনোভা। চলো রয়েছে তোমাদের সাথে রয়েছে পৃথিবীর বয়স কত? দেখো পৃথিবীর বয়স কিন্তু 460 কোটি বছর। অর্থাৎ কোথায় রয়েছে তোমাদের? হ্যাঁ, 460 কোটি বছর। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8 আনুমানিক কত বছর আগে মহাবিশ্বের উৎপত্তি ঘটে? উত্তর কিন্তু হবে 10 থেকে 20 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের কিন্তু উৎপত্তি ঘটে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 9 রয়েছে, দেখে নাও অসংখ্য নক্ষত্র, নীহারিকা ও গ্রহাণুর সমাবেশে গঠিত গ্যাসীয় বায়ুপুঞ্জের বিশাল মেঘকে কি বলা হয়? ছায়াপথ বলা হয়। অর্থাৎ খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ছায়াপথ। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন নীহারিকা 1796 মতবাদটি দিয়েছেন কে? নীহারিকা দিয়েছে ডি ল্যাপ্লেস। ঠিক আছে, ডি ল্যাপ্লেস এই নীহারিকা মতবাদ কিন্তু দিয়েছে ডি ল্যাপ্লেস। এরপর ডবল স্টার রয়েছে 1904 খ্রিস্টাব্দে পৃথিবী এবং অন্যান্য গ্রহের উৎপত্তি সংক্রান্ত মতবাদ গ্রহাণু তত্ত্বটি। এই গ্রহাণু তত্ত্বটি দিয়েছেন কে? চেম্বারলিন এবং মুল্টন। চেম্বারলিন এবং মুল্টন, দেখে নাও চেম্বারলিন এবং মুল্টন, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12তে রয়েছে জে জিন্স ও জেফ্রিস সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জোয়ার বা জোয়ারি তত্ত্বের কথা বলে। কত সালে? দেখো রয়েছে 1918 থেকে 1919 খ্রিস্টাব্দে জোয়ারি কথাটি বলে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে, সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জোয়ারি মতবাদ দিয়েছে জেফ্রিস। ঠিক আছে, জিন্স আর জেফ্রিস। এরপরে রয়েছে তোমাদের 13 সংঘর্ষ।
তত্ত্বটি কে প্রকাশ করে? জেফ্রিস সংঘর্ষ তত্ত্বটি প্রকাশ করে। তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ইমানুয়েল কান্ট। এই ইমানুয়েল কান্টের ধারণা অনুযায়ী সৌরজগতের সৃষ্টির আগে মহাবিশ্ব কেমন ছিল? মহাবিশ্ব ছিল কিন্তু একটি শীতল ও গতিহীন পদার্থের মেঘপুঞ্জে পরিপূর্ণ ছিল। ঠিক আছে, এই মহাবিশ্ব ছিল কিন্তু সৌরজগৎ ছিল একটি শীতল গতিহীন পদার্থের মেঘপুঞ্জের পরিপূর্ণ ছিল। ঠিক আছে, গতি থাকবে না, স্থির থাকবে এবং শীতল। ডবল স্টার রয়েছে। দেখো, সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মতবাদটি কার? দেখো, সৌরজগতের উৎপত্তি সম্পর্কের প্রাচীন মতবাদটি হলো ইমানুয়েল কান্টের। এই ইমানুয়েল কান্টের মতবাদটি হলো কিন্তু কি বলতো, প্রাচীন মতবাদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে রয়েছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে আগন্তুক বা অতিথি নক্ষত্রের উল্লেখ রয়েছে? উত্তর কিন্তু হবে জোয়ারি। এই জোয়ারি মতবাদের। ঠিক আছে, জোয়ারি মতবাদের। আগন্তুক নক্ষত্র মানে কোন একটি নক্ষত্র ছিল, তার পাশ দিয়ে আর এর থেকে বড় একটি নক্ষত্র পাশ দিয়ে কিন্তু বেরিয়ে গেছে, তো সেটাই বলা হয়েছে জোয়ারি তত্ত্ব মতবাদ। ঠিক আছে, এখানে কিন্তু এটি কিন্তু আগন্তুক নক্ষত্রের কথা উল্লেখ করে রয়েছে। একাদশ শ্রেণী যারা পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষার জন্য পিডিএফ যারা নেবে, পিডিএফ যারা পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে 7890404016। তার কারণ তোমাদের পেমেন্ট করতে হবে এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। তার কারণ অনেক কষ্ট করে দীর্ঘদিন ধরে বলা যায় রিসার্চ গবেষণা করে বাছাই করে বিগত সালগুলো ফলো করে তোমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে। যারা নেবে 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে 105, অর্থাৎ 105 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যারা নেবে পিডিএফ পাবে, পিডিএফ মোবাইলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, জেরক্স করতে পারবে, কোনো প্রবলেম নেই। 17, সূর্য প্রধানত কোন দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত? সূর্য দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম। সূর্য কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটি গ্যাসের সমন্বয়ে কিন্তু কি গঠিত বলতো? মানে সূর্য প্রধানত কোন দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত? প্রধান গ্যাস কিন্তু হিলিয়াম এবং হাইড্রোজেন, এছাড়া অন্যান্য গ্যাস রয়েছে। ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পৃথিবীর উৎপত্তি কিংবা মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ কি? বিগ ব্যাং। সর্বাধুনিক মতবাদ কিন্তু বিগ ব্যাং, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে 19-এ রয়েছে পৃথিবীর সৃষ্টির কারণ স্বরূপ মহাবিস্ফোরণ ঘটনাটি থেকে মহাবিস্ফোরণ ঘটেছিল আজ থেকে কত বছর আগে? অর্থাৎ পৃথিবীর সৃষ্টির কারণ স্বরূপ হিসাবে মহাবিস্ফোরণ যে ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় কত বছর আগে? 13.5 বিলিয়ন বছর আগে। কোথায়? 13.5 অর্থাৎ 13.7 বিলিয়ন বছর পূর্বে। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। সুপারনোভা, এই সুপারনোভা কি? দেখো, সুপারনোভা কিন্তু একটি হলো নক্ষত্র বিস্ফোরণ। ঠিক আছে, সুপারনোভা কিন্তু একটি নক্ষত্র বিস্ফোরণ, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, সুপারনোভা। এরপরে বলেছে 21-এ দ্য ফার্স্ট 3 মিনিটস। এই দ্য ফার্স্ট 3 মিনিটস গ্রন্থটি কার লেখা? স্টিফেন উইনবার্গ। ঠিক আছে, স্টিফেন উইনবার্গ। তো আমরা দেখে নিচ্ছি স্টিফেন উইনবার্গ, এখানে কিন্তু স্টিফেন হকিংস নয়। ঠিক আছে, হকিংস কথা থাকলে কিন্তু এখানে হিস্ট্রি কথা থাকবে, তার একটা বই আছে হিস্টোরি। ঠিক আছে, তো সেটি কিন্তু নেই এখানে। এখানে রয়েছে কি রয়েছে? দ্য ফার্স্ট 3 মিনিটস। এখানে কিন্তু স্টিফেন উইন্সবার্গ। উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এই যে কোশ্চেনটি যেটি বললাম, ডবল স্টার দ্য ব্রিফ হিস্টরি অফ টাইম গ্রন্থের কার লেখা? হকিংস, উইলিয়াম হকিংস। কোথায় রয়েছে? উইলিয়াম হকিংস। ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 23-এ রয়েছে নিম্নলিখিত কোন বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মহাবিশ্বের মতবাদটি উপস্থাপন করে? দেখো, উপস্থাপন করে এই যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে মহাবিস্ফোরণ, এই যে মহাবিস্ফোরণের মতবাদটি উপস্থাপন করে কিন্তু ফ্রিডম্যান এবং হাবল, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে কৃষ্ণ গহ্বর, ডবল স্টার রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে কি? দেখো, ব্ল্যাক হোল রয়েছে মহাকাশে একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত শক্তিশালী যে আলোক সহ সবকিছু শোষণ করে নেয়, সেটি কিন্তু রয়েছে ব্ল্যাক হোল। এরপরে রয়েছে আমাদের 25-এ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদ ধ্রুপদী মতবাদের অন্তর্গত নয়? এখানে কিন্তু নয় বলেছে, বিগ ব্যাং। ঠিক আছে, বিগ ব্যাং কিন্তু নয়, অর্থাৎ তোমাদের রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু ধ্রুপদী মতবাদ নয়। তোমাদের ক্লাসিক্যাল পিরিয়ড রয়েছে, মডার্ন পিরিয়ড রয়েছে। ঠিক আছে, এরকম ব্যাপার।
এটি কিন্তু মডার্ন পিরিয়ড, ঠিক আছে, এটি কিন্তু ক্লাসিক্যাল পিরিয়ড নয়, এটি কিন্তু মডার্ন পিরিয়ডে এই বিগ ব্যাং তত্ত্বটি দেওয়া হয়েছে মডার্ন পিরিয়ডে, আর এটি কিন্তু ক্লাসিক্যাল পিরিয়ড নয়, বাকিগুলো কিন্তু ক্লাসিক্যাল পিরিয়ডে। এরপরে রয়েছে দেখো তোমাদের 26, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রথম প্রাচীনতম মতবাদটির নাম কি? দেখো প্রাচীনতম মতবাদটির নাম কিন্তু রয়েছে তোমাদের, বলে দিচ্ছি দেখো, বুফনের, এই বুফনের ধূমকেতু মতবাদ, এই বুফনের ধূমকেতু মতবাদ কিন্তু রয়েছে প্রাচীন বা প্রথম, প্রাচীনতম বা প্রথম মতবাদ রয়েছে কিন্তু এই বুফেনের ধূমকেতু মতবাদ। এরপরে রয়েছে তোমাদের নোটবুক, তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে তোমাদের 27, পৃথিবীর বয়স আনুমানিক কত? দেখো পৃথিবীর বয়স প্রায় হতে চলছে তোমাদের 650 বিলিয়ন বছর, না সরি 450, 4.6 বিলিয়ন, 4.6 বিলিয়ন, অথবা তোমরা বলতে পারো 460 কোটি বছর, 460 কোটি বছর, কোটি হিসাবে কিন্তু 460 কোটি, আর বিলিয়ন হিসাবে 4.6 বিলিয়ন। ওকে, বিলিয়ন। এরপরে রয়েছে দেখো তোমাদের 28, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ কোনটি? উত্তর কিন্তু হবে নিহারিকা মতবাদ। এই নিহারিকা মতবাদ কিন্তু সব থেকে গ্রহণযোগ্য মতামত রয়েছে, যতগুলো মতবাদ রয়েছে তার মধ্যে 29 নিহারিকা মতবাদের প্রবক্তাকে, নিহারিকা মতবাদের প্রবক্তা হলো কান্ট এবং ল্যাপ্লাস। এই কান্ট এবং ল্যাপ্লাস হলো কিন্তু দেখো নিহারিকা মতবাদ, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন। এরপর রয়েছে দেখো তোমাদের 30 গ্রহাণু মতবাদের প্রবক্তাকে, এই গ্রহাণু মতবাদের প্রবক্তা হলো কিন্তু চেম্বারলিন এবং মুল্টন, মুল্টন, মুল্টন বা মোল্টন যাই বলো, উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, চেম্বারলিন এবং মুল্টন। জোয়ারের মতবাদকে জিন্স ও জেফ্রিস অনেকবার হয়েছে, দেখে নিচ্ছি, জিন্স রয়েছে আর জেফ্রিস রয়েছে, জোয়ারি মতবাদের প্রবক্তা। পৃথিবীর সব থেকে বাইরের স্তরটির নাম কি? পৃথিবীর সব থেকে বাইরের স্তরটির নাম আমরা সবাই জানি ভূত্বক বা লিথোস্ফিয়ার, ভূত্বক বা লিথোস্ফিয়ার, ভূত্বক বা লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল, কিংবা বলতে পারো শিলামণ্ডল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 33 রয়েছে পৃথিবীর অভ্যন্তরের প্রধানত কয়টি স্তর রয়েছে? পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তর রয়েছে। দেখো পৃথিবীর অভ্যন্তরে প্রথমে রয়েছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল রয়েছে, তারপরে রয়েছে গুরুমণ্ডল, গুরুমণ্ডল রয়েছে বা ম্যান্টল রয়েছে, তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, 3টি স্তরে গড়ে উঠেছে। তোমরা দেখবে ভাগগুলো যখনই করবে, এই যে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, 3টে স্তর রয়েছে। এখান থেকে কিন্তু এই পর্যন্ত রয়েছে 6731 কিলোমিটার কিন্তু এর গভীরতা, একদম ভূপৃষ্ঠ থেকে। আর কেন্দ্রমণ্ডলের উপরের উপর থেকে 2900 কিলোমিটার থেকে একদম 6771 কিলোমিটার পর্যন্ত গভীরতা রয়েছে, এর গভীরতা সব থেকে বেশি। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের ম্যান্টল কত কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত? ম্যান্টল দেখো 2900 গভীরতা কিন্তু 2900 কিলোমিটার থেকে বিস্তৃত, অর্থাৎ বলতে পারো 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে রয়েছে তোমাদের দেখো কেন্দ্রের প্রধান উপাদান কি? কেন্দ্রের প্রধান উপাদান কিন্তু লোহা এবং নিকেল, ঠিক আছে, যাকে বলা হয় নিফে, আর নিকেল এবং লোহা, এপে মানে ফেরাস মানে লোহা, আর নিকেল মানে কিন্তু নিফে। ওকে, মানে নিকেল, তার সংক্ষেপে বলা হয় কিন্তু নিফে। এই দেখো নিফে বলতে কি বোঝায়? নিফে বলতে বোঝায় নিকেল এবং লোহাকে। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি 37 বলা হয়েছে বহির্কেন্দ্রমণ্ডল কোন অবস্থায় থাকে? দেখো বহির্কেন্দ্রমণ্ডল কিন্তু কঠিন অবস্থায় থাকে, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়। দেখো বহির্কেন্দ্রমণ্ডল কিন্তু তরল অবস্থায় থাকে। আমি 3টি স্তর দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু অশ্বমণ্ডল, এটি রয়েছে ম্যান্টল বা গুরুমণ্ডল। এই যে কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, এটি ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল, এটি কিন্তু নিম্ন কেন্দ্রমণ্ডল। ওকে, তো এই যে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল কিন্তু তরল অবস্থায় রয়েছে, আর এই নিম্ন কেন্দ্রমণ্ডল এটি কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। তাই বহির্কেন্দ্রক বা বহির্কেন্দ্রমণ্ডল কোন অবস্থায় রয়েছে? এই যে বহির্কেন্দ্রমণ্ডল কিন্তু রয়েছে, এটাকে কিন্তু ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল বা বহির্কেন্দ্রমণ্ডল বলে, এটি কিন্তু তরল অবস্থায় রয়েছে। আর একদম কেন্দ্রমণ্ডল, অন্তস্থ কেন্দ্রমণ্ডল রয়েছে কঠিন, মানে কঠিন অবস্থায়। ঠিক আছে,
চলো আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। 38-এ অন্তর্কেন্দ্রমণ্ডল কোন অবস্থায় রয়েছে? অন্তর্কেন্দ্রমণ্ডল রয়েছে কিন্তু কঠিন অবস্থায়, একটু আগে বললাম কঠিন অবস্থায়, এই যে বললাম কঠিন অবস্থায়। এরপরে শিয়াল, শিয়াল প্রধানত কোন দুটি খনিজ উপাদানে গঠিত? সিলিকা এবং অ্যালুমিনিয়াম। কোথায় রয়েছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম? এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে সীমা, শিয়াল এবং ম্যাগনেসিয়াম, মানে সিলিকা এবং ম্যাগনেসিয়াম, সিলিকা এবং ম্যাগনেসিয়াম কোথায় রয়েছে? এই যে সিলিকা এবং ম্যাগনেসিয়াম, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো প্লেট, এই প্লেট টেকটনিক গতির জন্য দায়ী কোন কোন মানে স্তরটির নাম কি? প্লেট টেকটনিকের জন্য দায়ী কিন্তু গতি অ্যাস্তনোস্ফিয়ার। দেখো অ্যাস্তনোস্ফিয়ার যেটি রয়েছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল এবং ম্যান্টলের। দেখো আমি এখানে চিত্র এঁকে দিচ্ছি, এটি অশ্বমণ্ডল, ঠিক আছে, এটি রয়েছে গুরুমণ্ডল, এটি গুরুমণ্ডল, এটি অশ্বমণ্ডল। এর মাঝ বরাবর যে এই অঞ্চলটি এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে, যেটি 150 কিলোমিটার থেকে 300 কিলোমিটার গভীরতা। তবে কোথাও বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। তো এই অ্যাস্তনোস্ফিয়ারের গভীরতা 150 থেকে 300 কিলোমিটার বা 250 কিলোমিটারও রয়েছে। তবে অ্যাস্তনোস্ফিয়ার চটচটে, স্থিতিস্থাপক এবং পিচ্ছিল, এক ধরনের জেলির মতো এই স্তরটি রয়েছে অ্যাস্তনোস্ফিয়ার। তো চলো এরপরে রয়েছে মহাদেশীয় ভূত্বকের গড় পুরুত্ব কত? দেখো মহাদেশীয় ভূত্বকের গড় পুরুত্ব রয়েছে কিন্তু তোমাদের 35 কিলোমিটার, 35 কিলোমিটার। তার মধ্যে স্থলভাগের গভীরতা কিন্তু মানে মহাদেশের গভীরতা আলাদা, মহাসাগরীয় গভীরতা আলাদা। এখানে কিন্তু মহাদেশীয় ভূত্বক বলেছে, মহাদেশীয় ভূত্বকের গভীরতা 35 কিলোমিটার। ওকে, গড় গভীরতা, গড় যেহেতু বলেছে। তারপরে রয়েছে দেখো 43-এ মহাসাগরীয়, মহাসাগর মানে সমুদ্রের তলদেশে, মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা কত? 5 থেকে 10 কিলোমিটার গড় কিন্তু বলা হয়েছে। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 44 থেকে রয়েছে 45, এটা হবে 45। ভূত্বক ও ম্যান্টলের সীমা রেখাকে কি বলা হয়? দেখো ভূত্বক এবং ম্যান্টলের সীমা রেখাকে বলা হয় কি? দেখো মোহরবিষিক বিযুক্তি। আমি পরপর যদি তোমাদের বলে দিই, একটু সময় লাগলো দেখে নাও। এটি রয়েছে দেখো তোমাদের অশ্বমণ্ডল, এটি রয়েছে অশ্বমণ্ডল, ঠিক আছে। এই অশ্বমণ্ডলকে একটি সীমারেখা দ্বারা আলাদা করা হয় শিয়াল এবং মানে সীমা, যাকে বলা হয় কনরাড বিযুক্তি, কনরাড বিযুক্তি। আর এখানে রয়েছে, এটা রয়েছে এই অশ্বমণ্ডল, আর রয়েছে এদিকে গুরুমণ্ডল, এটিকে কিন্তু গুরুমণ্ডল। তো এই গুরুমণ্ডলকে আবার আলাদা করেছে কে বলতো? মোহরবিষিক বিযুক্তি, মোহরবিষিক বিযুক্তি। তাই বলা হয়েছে ভূত্বক এবং ম্যান্টলকে আলাদা করেছে কোন সীমারেখা? মোহরবিষিক বিযুক্তি। এটা ভূত্বক, এটি রয়েছে ভূত্বক, ঠিক আছে, এটি রয়েছে কিন্তু তোমাদের গুরুমণ্ডল। এই দুটোকে স্তরকে আলাদা করেছে দেখো কোন বিযুক্তি তল? মোহরবিষিক বিযুক্তি তল বা মোহরবিষিক বিযুক্তি রেখা। এরপরে রয়েছে দেখো তোমাদের 46, ম্যান্টল ও কেন্দ্রমণ্ডলকে কেন্দ্রমণ্ডলকে ম্যান্টল ও কেন্দ্রকের বা কেন্দ্রমণ্ডলের সীমারেখাকে কি বলা হয়? দেখো ম্যান্টল এবং কেন্দ্রের সীমারেখাকে কি বলা হয়? গুটেনবার্গ বিযুক্তি। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, গুটেনবার্গ বিযুক্তি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। চিত্র দেখালে অনেক তোমরা বুঝতে পারতে। তো দেখো অনেকটা সময় লাগবে, তাই আমি শর্ট করে বলে দিচ্ছি। অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহির্কেন্দ্রমণ্ডলের সীমারেখাকে কি বলা হয়? অন্তঃকেন্দ্রমণ্ডল। দেখো এখানে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা অন্তঃকেন্দ্রমণ্ডল রয়েছে, আর এটি বহির্কেন্দ্রমণ্ডল রয়েছে। এর সীমারেখাকে কি বলা হয়? এর সীমারেখাকে বলা হয় লেহম্যান বিযুক্তি। দেখো লেহম্যান বিযুক্তি বলা হয়, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ পৃথিবীর আকৃতি কেমন? দেখো পৃথিবীর আকৃতি চ্যাপ্টা গোলক, ঠিক আছে, পৃথিবীর আকৃতি চ্যাপ্টা গোলক বলা হয়েছে। উত্তর মেরু এবং অনেক বলা যায় দক্ষিণ মেরুর কিছুটা চাপা। তোমরা 6 এর বইতে পড়েছো, যাকে বলতে পারো জিওট, ঠিক আছে। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু কিছুটা চাপা। ক্লাস 6 থেকে তোমরা পড়েছো, একটু মনে করে দেখো। তো বলা যায় চ্যাপ্টা গোলক, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরুর কিছুটা চ্যাপ্টা বা চাপা। এরপরে রয়েছে দেখো তোমাদের 49 রয়েছে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ কিন্তু 6371 কিলোমিটার, ঠিক আছে, 6371 কিলোমিটার। আর তোমাদের কিন্তু এখানে একটু বলেছিলাম মনে হয়, এই যে কোথায় এই যে এখানে কিন্তু 6371 হবে, 6000, এটি কিন্তু আমার মিস্টেক হয়েছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডল 6371 কিলোমিটার। ওকে, এখানে কিন্তু 7-এর জায়গায় 371 করে দেবে। ওকে, ওখানে একটু মিস্টেক হয়েছে, তোমরা দেখে নেবে।
চলো, এরপরে রয়েছে তোমাদের 50 নম্বর লাস্ট কোশ্চেন, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য জানার প্রধান মাধ্যম কি? দেখো, প্রধান মাধ্যম কিন্তু ভূকম্পীয় তরঙ্গ। ভূকম্পীয় বা ভূমিকম্পীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানা যায়। এছাড়াও বর্তমানে অনেকটা ড্রিল বা গভীর খনন করে অনেকটা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। তবে আধুনিক কালে আরো উন্নত প্রযুক্তির বিদ্যার মাধ্যমে কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে এখনো বিজ্ঞানীরা জানার চেষ্টা করছে, ভৌগোলিকরা জানার চেষ্টা করছে। তবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমরা প্রথম থেকেই আমরা জানি যে তরঙ্গ বা ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। তো একাদশ শ্রেণীতে তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে এবং এই নাম্বারে পেমেন্ট করবে। টোটাল তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর অবশ্যই এই পিডিএফ সম্পূর্ণ আমি নিজে তোমাদের জন্য তৈরি করেছি। দীর্ঘদিন বলা যায় দীর্ঘ প্রতীক্ষার ফল কিন্তু তোমাদের রয়েছে। এই প্রতীক্ষার ফল হলো তোমাদের একাদশ শ্রেণীর পিডিএফ। গতবার দিতে পারিনি, তার আগের বারও দিতে পারিনি। এবারে তোমাদের সব থেকে বড় অফার হলো এই তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য পিডিএফ। তো যারা নেবে অবশ্যই মোবাইল নম্বরে যোগাযোগ করো। আর আর যারা নিতে পারবে না, অবশ্যই তোমরা ভিডিও দেখে নাও। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি ভিডিওগুলোর জন্য তোমরা পরপর দূরে থাকো, আর পরপর আমি সেই ভিডিওগুলো তোমাদের দিতে থাকবো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।